আজ এমন একটা দিন যে দিনটা নিয়ে সবার মধ্যে যেন একটু কেমন কেমন লাগে। আজ বাবা দিবস। মা দিবস খুব সহজ, মাকে গিয়ে ডাইরেক্ট জড়িয়ে ধরা, মাকে গিয়ে কথা বলা, মার সাথে কিছু গিফট দেওয়া। হ্যাঁ, মা খুব সহজ একটা জায়গা, কিন্তু বাবা কিন্তু তা না। বাবার সাথে সম্পর্কটা মেয়েদেরটা সহজ অনেকটা, কিন্তু ছেলেদের বেলা একটু কঠিন। একটা সার্টেন টাইমের পরে 18 বছর একটু বড় হবার পরে ছেলেদের দূরত্বটা অনেকখানি বেড়ে যায় বাবার সাথে, এবং লাইক বাবার সাথে অনেক দূরে থাকে। ভালোবাসাটা থাকে কিন্তু অনেক দূর থেকে। সো বাবা দিবসে এসে ছেলেদের একটা সমস্যা হয়ে যায় যে কি করে বাবাকে বলি। এখনকার প্রজন্মের যারা বাচ্চারা তারা সহজে বলতে পারে, কারণ তারা এগুলোর মধ্যে দিয়ে বড় হয়েছে। আমাদের মতন যারা, তাদেরই সমস্যা বাবাকে কিছু বলা। ভালোবাসি ভেতর থেকে, কিন্তু সামনাসামনি বলাটা কেমন জানি। আমাদের সময় তো এসব ছিল না। তারপরেও বাবা দিবস আসছে, আসবে, এবং বাবা দিবসে বাবাকে আমরা শুভেচ্ছা জানাবো। সবাইকে স্বাগত আমাদের সকালবেলার রোদ্দুরে। আজ আমাদের সাথে আছেন একজন বাবা, এবং একই সাথে তিনি পুত্র, এবং রয়েছেন তার পুত্র। তো কোনো বিশেষণের দরকার নেই, তিনি আমাদের অতি প্রিয় আসিফ আকবর, এবং তার সাথে রয়েছেন আমাদের তার পুত্র রুদ্র। সরি, সো আসিফ ভাই, এই যে বাবা দিবস হয়, আপনি কি এটার পক্ষে? মানে এই বাবা দিবসটা গেলে কি একটা ফাউল জিনিস, নাকি ভালো জিনিস, নাকি? আসলে আমাদের বিনোদনের জায়গা কমে গেছে তো। বাবা মা, হাত ধোয়া দিবস, ম্যালেরিয়া দিবস, কোন একটা দিবস করে 365 দিনকে ভাগ করা। আমাদের কাছে তো বাবা তো আজন্ম থাকবে, আমৃত্যু থাকবে। তা আমার মনে হয় যে আসলে এটা অসুবিধা নেই, একটা উন্মাদনা হয়, সমস্যা তো নেই। এটা হয়তো আমাদের সময় জিনিসটা অড লাগতো, এখনো তোরা ওদের ভালো লাগছে। কালকে আমি বাসায় লেট করে আসছি, রাগ করে ঘুমিয়ে গেছে। ও হো, সো স্যাড। কারণ আমাদের কি করবো না আলোচনা করছে, পরে সে খেপে ঘুমিয়ে গেছে। তো আসলে এটা এরকম ব্যাপার যে আমরা অনেক ফ্রেন্ডলি, কিন্তু আমার বাবার সাথে আমরা ছিলাম না। দ্যাটস হোয়াট আই এম সেইং। হ্যাঁ, আমাদের প্রজন্মের একটা প্রবলেম হচ্ছে যে আমাদের সাথে একটা কেমন জানি একটা ভালোবাসাও ছিল, একটু দূরত্বও ছিল। একটা দিন বাবা দিবস পালন করে 364 দিন টনিক থাকে আর কি, এই বাবাকে মনে রাখো। এটা আসলে এটা জাস্ট আমি মনে হয় সামাজিকতা, আর কিছু না। এবং আজকে তো এটা এখন তো ভার্চুয়াল জগৎ চলে আসছে, যেহেতু এর সাথে অ্যাডজাস্ট করতে, আমাদেরকে অ্যাডজাস্ট করতে ওরা ঠিক আছে। হ্যাঁ, এক্স্যাক্টলি। মানে ওরা লাইনে আছে, আমরা এখন বুড়ো হাবড়ারা গিয়ে ওদের সাথে কোনো মতে অ্যাডজাস্ট করার চেষ্টা করছি, বগি হিসেবে জয়েন করা যায় আর কি। রাইট। সো আপনি নিজে যেদিন প্রথম বাবা হলেন, যখন আপনি প্রথম শুনলেন এবং আপনার সন্তানকে, ছেলেকে কোলে নিলেন, এট দ্যাট পয়েন্ট আপনার মাথায় কি এসেছিল, মনে কি এটা একটা অদ্ভুত ফিলিং ছিল। আমার কুমিল্লায় আমার বড় ছেলের রণর জন্ম 1996 12 সেপ্টেম্বর। যখন ক্লিনিক থেকে খবর আসলো যে আমার ছেলে, আপনি তখন ক্লিনিকে ছিলেন না? আমি ছিলাম, আমি বাইরে ছিলাম। ওকে। আমি বাইরে ছিলাম, ক্লিনিকের বাইরে। জাস্ট এসে বলল যে আমার ছেলে হলো, আমার মা বললেন। তা আমি আর কোনো মানে কোনো স্পিচলেস ছিলাম। আমি একটা দৌড় দিলাম, শুধু দৌড় দিয়ে আমি গেলাম আমার আমরা যেখানে আড্ডা মারি জিপসিতে, কুমিল্লায়। আমার বর্তমানে আমাদের রেস্টুরেন্ট, আমার আড্ডা দিয়ে কাউ খুঁজে, শুধু আমার ফ্রেন্ড ছিল পিয়াস, আমার ছেলে হচ্ছে তাড়াতাড়ি আজানের ব্যবস্থা কর। আর তারপর বসেছিলাম, কোথায় যাবো, কি দেবো। আমার ছেলেকে হাতে নিতে সময় লাগছে অনেক। আপনি ক্লিনিকে যান নাই? দৌড় দিয়ে চলে আসছে এখান থেকে। মানে এত এক্সাইটেড ছিলাম, আমি কি করতে হবে ভুলে গেছি আমি। পরে শুধু পিয়াস করে আজানের ব্যবস্থা কর, হ্যাঁ, আমি আছি এখানে। ওর গিয়ে ব্যবস্থা করছে পরে। ও গড। প্রথম যখন আপনি ছেলের মুখ দেখলেন এবং ওকে স্পর্শ করলেন, তখন আপনার কি মনে হচ্ছিল? হোয়াট ইউ ফেল্ট অ্যাকচুয়ালি? আমি আমাকে দেখছিলাম তখন, যে আমি একসময় ছিলাম, আমার অরুজাত সন্তান বাইরে আসছে, এটা আমি তো। তখন মনে হয় না যে মানে একটা অসম্ভব তীব্র ভালোবাসা? এটা আসলে ভাষায় প্রকাশ করা বলা যাবে না, আসলে ডিটেইল বলা যাবে না। এই কারণে ওই অনুভূতিটা আমি এখনো ফ্ল্যাশব্যাক দেখছি। 1996 12 সেপ্টেম্বর আমি এখন ফিল করছি ওই সময় আমার কি ছিল। আমি এটা প্রত্যেকটা পরতে ফিল করি। কারণ হচ্ছে আমি যখন এদেরকে দেখি, আমি যখন বাসায় যাই, এরা যদি ঘুমায়, আমি তো লেট নাইটে যাই তো একটু, ওরাও রাত জাগে। তো আমি কখনো আমার ছেলেদেরকে মানে যখন দেখি কাঁথা আছে কিনা, বালিশ ঠিক মতো ঘুমায় কিনা, সবসময় চেক করে। আর আমার ছেলেরা বেসিক্যালি আমার হাতেই বড়। ওদের টোটাল, আমার বউ শুধু, ওদের মা
এবং ওদের বন্ধু, কিন্তু ওদের টেক কেয়ার গুলো আমি করতাম। বাথরুমে নিয়ে যাওয়া, বমি করলে পরিষ্কার করা। ঠিক করে অসুখের সময় জেগে থাকা এরা দেখা গেছে আমার ছেলে অসুস্থ, ওর কি হয়েছে, বাবাকে লাগবে, আমি গেলে সুস্থ যেত। এরকম হয়। আমার বউর জ্বর, আমি মেয়েরা গেলে মাকে লাগবে, ছেলেরা বাবাকে লাগবে। আমার আসলে ফিলিংটা এরকম, যেমন আমার দুই ছেলে আসলে একটু অন্য টাইপের। আমি যেটা বুঝি তাদের ফিলিং আছে পরিবারের প্রতি, সমাজের প্রতি বা বন্ধুদের প্রতি, ওরা ব্যাপক তীব্র অনুভূতি এদের। বাহ। আচ্ছা রুদ্র, তোমার কাছে আমার একটা সরাসরি প্রশ্ন, অনেস্ট উত্তর দিবা, ঠিক আছে? এবং লাইক বাবা আছে বলে ভয় পেও না, না আমরা তোমাকে প্রোটেকশন দিব, জি অবশ্যই। ঠিক আছে? যাহা বলিব সত্য বলিব, ঠিক আছে? আচ্ছা, বাবা হিসাবে আসিফ আকবর কতটা খারাপ? আমি এখন পর্যন্ত কোনো খারাপ গুণ পাইনি। এই যে এই যে সত্যি কথা এটা এটা। এটা বললে হবে না, ছেলে আর বাবার খারাপ গুণ পাই নেই, এটা হইতেই পারে না। বাবা বেশি চিল্লায়, বেশি ঝাড়ি দেয়, কখনোই না। খামা খাই আটকে রাখে, কখনো না, একদম টাকা পয়সা দিতে চায় না, কিপটামি করে, প্রচন্ড কিপ। সব উল্টা আঙ্কেল। বাবা শিখায় নিয়ে আসছে না আমার না, সাথে না। কোনো খারাপ কথা বলবি না, সিরিয়াসলি বল। না না আঙ্কেল, সত্যি সত্যি কথা। তারপরে তো ধরো যে কিছু জিনিস তো আছে খারাপ লাগে, বাবা মারে খুব, বাবা মার- কখনোই মারেনি আমাকে এখন পর্যন্ত। হ্যাঁ সিরিয়াসলি। তারপরে বাবা বন্ধুদের বাসায় যেতে দেয় না, সিনেমা দেখতে দেয় না, খালি বলে পড় পড় পড়। কখনো পড়ার কথাই বলে না, বাবা বলে পড়া লাগবে না, পড়ালেখা করে জীবনে কি হবে, সবসময় একটা কথা বলে। এই কথা বলে? জি। ইয়াল্লাহ, মাই গড। আর যে বন্ধু বান্ধবের সাথে মিশতে দেয় না? না, এমন কোনো সমস্যা নেই। আচ্ছা, তো মুশকিলে ফেলে দিলে। আর ভাবছিলাম যে বাবার কোন কোন খারাপ দিক আছে সেটা নিয়ে আজকে বাবাকে আমরা পালিশ করব। আর তুমি এরকম অসহযোগিতা করলে কেমনি হবে রুদ্র? আচ্ছা, বাবার কি করে তাহলে তোমার সাথে? আমি আঙ্কেল যখন যেটা চাই হুম। তখন সবসময় বাবা চেষ্টা করে না, আমাকে দেয় সবসময়, যেটা আমি চাই সেটা ফুলফিল করে সবসময় ওকে। সবসময়। আচ্ছা, বাবা যে বলে যে ঠিক আছে থাক, পড়াশোনা করা লাগবে না, বা পড়াশোনা করে জীবনে কে কি করতে পারছে, তো তাহলে কি করতে বলে বাবা পড়াশোনা ছাড়া? তোমার যেটা ভালো লাগে সেটা করো সবসময়। ওকে, তোমার কি ভালো লাগে? আমার আঙ্কেল মেইনলি খেলাধুলার প্রতি ইন্টারেস্ট বেশি একটু। কি খেলো? আঙ্কেল ফুটবল, ক্রিকেট সব ম্যাক্সিমাম সব গেমস খেলি। ওকে। এন্ড লাইক যে বড় হয়ে তুমি কি হবার একটা ইচ্ছা পোষণ করো? আমার আঙ্কেল বিজনেসম্যান হওয়ার ইচ্ছা বেশি। আচ্ছা, ওকে। না, তোমার করতে হবে, কারণ বাবা অনেক ব্যবসা শুরু করছে, এটা তো কাউকে এগিয়ে নিতে হবে, সুতরাং দ্যাটস দ্য রাইট ওয়ে টু ডু ইট। তো ধরো যে বল যে পড়ালেখা, শুধু তোমার তো পড়ালেখার চাপ নাই, কিন্তু মা তো বলে যে পড় পড় পড়, কেন হ্যাঁ, পড়িস না? অনেক তুই তো বলে, মা অনেক বলে। এই সময় পড়াশোনা না করলে রিক্সাওয়ালা হবি, এই টাইপের মা অনেক বেশি বলে। বেশি বল। বাবা কোনো যন্ত্রণা করে না, যত যন্ত্রণা সব মা করে। যন্ত্রণা বলো না, পরে বাসায় ঝামেলা করবো তো। আমার না ভালো লাগে, এটাই ভালো লাগে। ওকে, সো তোমার ধরো পড়াশোনা নিয়ে কি হয়, যে তোমার পড়াশোনা করতে ভালো লাগে, অর লাইক সরি আই ডোন্ট লাইক ইট এট অল? মাঝে মাঝে আঙ্কেল ভালো লাগে, আর যখন ভালো লাগে না তখন পড়তে চাইলেও আঙ্কেল হয় না। খালি পরীক্ষার আগের রাতে একটু, পরীক্ষার আগের রাতে আগের ভালো রাতে করে একটু পড়া। ভালো লাগে আর কি, তখন একটু বাধ্য হয়ে, কারণ রেজাল্ট তো খারাপ করা যায় না। জি গুড। এবার পড়াশোনা কোন জায়গায় আছো, কি করছো? আঙ্কেল, এবার এসএসসি কমপ্লিট করলাম আমি, এসএসসি কমপ্লিট হলো, মাশাআল্লাহ, ভেরি গুড। কলেজে অ্যাডমিশন নিব। আচ্ছা, বাহ, এক্সেলেন্ট এক্সেলেন্ট। আর মাশাআল্লাহ, তুমি তো বাবার চেয়ে তো লম্বা হয়ে যাচ্ছ, বাবাকে ছাড়িয়ে যাচ্ছে। ভেরি গুড, ভেরি গুড, মাশাআল্লাহ। আর আসিফ ভাই, রুদ্রর কোন জিনিসটা আপনার ভালো লাগে, স্পেসিফিক কোনো কিছু? ও অনেক পজিটিভ, আচ্ছা, পজিটিভ। আবার ওর ভিতরে কিছু ইগো আছে, রাগ, ওই রাগটা বেশি ভালো লাগে আমার। কারণ সে কারণ ওই রাগটা তো আপনার থেকে ইনহেরিট না, করছে। সে অযৌক্তিক কোনো রাগ করে না, তার আচ্ছা। রাগের পেছনে যুক্তি থাকে একটা। আসলে সে- এক্সপ্লেইন করে আপনাকে? না, আমি বুঝি, কারণ আমার থেকে গেছে তো। তো আমি যখন ও খুব রেগে যায় বা সাধারণত, তখন আমি কিছু রেগ করি না কখনোই। একটা সময় সে নিজেই বোঝে, নিজে বুঝেই সে নিজেই শেষ করে। এটা আমি সবসময় এদের উপর চ্যালেঞ্জ রেখে দিই যে তোমারটা তুমি বুঝে নাও, ভুলটা কি, রংটা কি বা রাইটটা কি তুমি বোঝার চেষ্টা করো। এবং ওদের উপর আমি বল ওদের কোটে দিয়ে দিই, যেন ওদের মাথা থেকে, ওদের বিবেচনা থেকে, বিবেক থেকে ওরা চলতে শিখে। আমি ওকে হাত দিয়ে কদিন চালাবো, ও দুনিয়াতে চলে আসছে, চ্যালেঞ্জ নিয়ে আসছে, সুতরাং চ্যালেঞ্জ তাকে মোকাবেলা করতে হবে। তো ওইভাবে আমি তাদেরকে বড় করছি ইনশাল্লাহ। ওরা যেন কোনো রকম ব্যারিকেড দিই না। আমি রাতে 2টার সময় সেহরি মার সাথে ক্যাট ক্যাট করতে যাবো, বাবা পুরানটাকে সেহরি খেতে যাবো, যাও, অসুবিধা নেই, কে কে যাচ্ছে সেফ থেকো, আর ফোন ডিস্টার্ব হলে আমাকে ফোন দিও, বা আশেপাশে সমস্যা হলে পুলিশকে জানাবা।
যা আমি কখনোই না করি না, কারণ হচ্ছে আমি নিজে যাচ্ছিলাম, আমি তো আমাকে বলে যায়, আমি তো না বলে দিতাম না বললে তো কোনোদিন যেতে পারতেন না। না, সেটাই আমাদের সময় তো এটাই ছিল। পারমিশন তো নাই, সেক্ষেত্রে তো আমি ভাগতে হবে। আমি যেহেতু ভাগতে থাকবে, সেই তো ওদেরকে ভাগানোর দরকার নেই, ওরা বুঝেই চলুক, অসুবিধা নেই, ওদের যেটা ভালো লাগে ওটাই বুঝবে। আর আমি জানি আমার ছেলেরা কখনো কক্ষচ্যুত হবে না। এদের যে জেনারেশন, আমার দাদা, ওর দাদা বা আমার দাদা, আমরা যে লাইট গুলো পেয়ে আসি ফ্যামিলি থেকে, আমরা গোপনে কিছু ভুল করতে পারি, কিন্তু প্রকাশ্যে আমাদের ইয়ে থাকবে ডেফিনেটলি। ভুল মানে কি, ইচ্ছাকৃত ভুলই করবো, কিন্তু আমরা কখনো মানুষকে বিব্রত করবো না, মানুষের কাছে ডিস্টার্ব হবো না আর কি। মানে যেন আমাদের দেখলে কেউ মুখ না ঘুরে ফেলে। তো আশা করি ওরা ওদেরকে দেখার জন্যই মানুষ বসে থাকে, কারণ ওরা ইমপ্রেসিভ। অ্যাবসলিউটলি। আচ্ছা রুদ্র, বাবা আসিফ আকবর বিখ্যাত শিল্পী, সবাই গেলে লোকজন জড়া ধরে, কথা বলে, করে, বিরক্ত লাগে না এটা? মাঝে মাঝে এই যে বাবার সাথে কথা বলা যায় না, কোথাও গেলে এই তোমার বাবা কি এই এটা করে, এই আসিফ ভাই এদিকে আসেন, এটা আসেন, কোথাও মার্কেটে গেলে বাবাকে নিয়ে কোথাও গেলে সব বাবাকে নিয়ে পড়লো, তুমি মাঝখান দিয়ে নেই দাঁড়ায় আছো বোকার মতন। বাবাকে না আঙ্কেল এই জন্য কোনো মার্কেটে যাই না আমি। Right? অনেক সমস্যা হয়েছে। বাবাকে নিয়ে এরকম কি কি সমস্যার মধ্যে পড়ছে একটু বলো তো, এরকম বিব্রত করে কোনো অবস্থার মধ্যে? বাবাকে নিয়ে বিব্রত মানে ঝামেলা আর কি। না সেটা মানে এমবারাসিং হতে পারে, হ্যাঁ, এটাই। মানে কখনো ওরকম সমস্যা হয়নি আঙ্কেল। তাই। তারপরে এই যে খুব বিরক্ত না ফ্রেন্ডরা সবাই বা পরিচিত সবাই খালি বাবার কথা জিজ্ঞেস করে, আমার কথা ছেড়ে বাবার কথা জিজ্ঞেস করে, Uncle আমি যখন- বাবার ছেলে, হ্যাঁ এইটা কি সবাই বলে? না আঙ্কেল যখন নতুন নতুন কোথাও যাই হ্যাঁ। তখন সবাই বলে আর কি এগুলো, আচ্ছা, বাট কয়েকদিন ইউজ টু হয়ে গেলে তখন আঙ্কেল আর এসব কিছু তখন আর বলে না, তখন রুদ্র নামই ছিল। হ্যাঁ তখন সাফাত বা রুদ্র সব। আচ্ছা ঠিক আছে, তখন আসিফ বাদ। ভেরি গুড। কখন এটা অ্যাডভান্টেজ হিসেবে কাজ করছে যে আরে আমি আসিফের ছেলে? না তখন এভাবে কোনো দেখিনি কোথাও, আমি কাউকে বলি না ওভাবে। কাউকে বলো না? না, না, ধরো reference যদি দিই না। কেউ জেনে যায় যাচ্ছে এরকম, ওই একটা জায়গায় গেলে ধরো তোমাকে দেরি হচ্ছে, বিয়ে হচ্ছে, গিয়ে বললো যে আমি আসিফ আকবরের না ছেলে, না আঙ্কেল এগুলো কখনো বলি না। এটা আচ্ছা, এই অ্যাডভান্টেজ নাও নাই? না না ভেরি গুড। আমাদের একজন বন্ধু ফোন দিয়েছেন, দেখি কে আছেন। স্বাগত আপনাকে, সকালবেলা রোদ্দুরে কে বলছিলেন কোত্থেকে? হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাই। আসসালামু আলাইকুম। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসিফ আসসালাম। ভাই আছেন আমাদের সাথে? ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আসসালামু আলাইকুম আসিফ ভাইয়া, ঈদ মোবারক, অগ্রিম, ভালো আছেন? কোরবানি ঈদের মুবারক আপনারে, পরেরটা। ধন্যবাদ ভাইয়া। আমি Advance আপনার এর উপরে একেবারে advance। ফার্স্ট নাইট থেকে এখন পর্যন্ত বাবা দিবস উপলক্ষে আপনার ছেলেকে দেখতেছি, আপনাকেও দেখতেছি। আমি অবশ্যই আপনার বায়োটা আগে থেকে জানি, আমি আপনার একেবারে শুরু জীবন থেকে এখন পর্যন্ত রানিং, আমি আপনার ফ্যান, সিরিয়াস ফ্যান। Thank you, thank আপনার you. কোনো গান মনে হয় না যে আমি না শোনা আছি। আজকে বাবা দিবস উপলক্ষে আপনার সাথে জাস্ট কিছু কথা বলতেছি, এটাই আমার ফিলিং, Thank you. অনেক একটা বড় ফিলিং, ভালো লাগতেছে খুব। থ্যাংক ইউ, আপনি ভালো থাকবেন অনেক। আপনাকে এবং ফুল ফ্যামিলিকে ভাই, আমার বাগেরহাট, আমি বাগেরহাট থেকে বলছি, বাগেরহাটের দাওয়াত ঈদের জন্য, সুন্দরবন দেখার জন্য। দেখছেন অবশ্যই, তারপর আমি আমার পার্সোনাল না দেখি নাই, দেখবো। আচ্ছা ঠিক আছে, আপনার সঙ্গে দেখা হবে। আপনার কোনো প্রশ্ন আছে আসিফ ভাইয়ের প্রতি? বাগগুলা কলকাতা থেকে সুন্দরবনে আসলে তারপর দেখতে যাবো। জি জি, থ্যাংক ইউ ভাইয়া, ভালো থাকবেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আচ্ছা, অনেক ধন্যবাদ ফোন করবার জন্য এবং আপনার দাওয়াতের জন্য। ইনশাআল্লাহ এখন আসিফ ভাই তো সুন্দরবন দেখে নেই, তো আপনার মাধ্যমে দেখা হবে ইনশাআল্লাহ। সো আসিফ ভাই, কি দুই ছেলে, বড় ছেলের গল্প শুনি। বড় ছেলে তার পার্সোনালিটি কেমন, সে কেমন? ও হচ্ছে দক্ষিণ মেরু, ও হচ্ছে উত্তর মেরু। ওকে গ্রেট। সো উত্তর মেরুর গল্প শুনি একটু। তো এটা হচ্ছে এরকম, ও হচ্ছে একটু মানে ইয়ো আর কি। ইয়ো, আচ্ছা। আর বড়টা হচ্ছে ঠান্ডা একদম। বড়রা কি তাই হয়? বড়গুলো সবসময় ঠান্ডা হয়, ভেরি এর মেজাজ খুব ডিসাইড। গরম। সমস্যা হচ্ছে ও। সে খুব ডিসিপ্লিন লাইফ পছন্দ করে, আচ্ছা, এবং আর মায়ের সাথে ক্লোজ তো, যে কারণে আমরা দুজনে নিরাপদ দূরত্বে থাকি। কারণ আর ডিসিপ্লিন কিরকম শুনি একটু। ডিসিপ্লিন ও সময়, যেমন টাইম সেন্স। আচ্ছা। আপনি যদি 4টা বলেন, 4টা কিন্তু 4টাই, 4টা 1 সেকেন্ড হবে না। আচ্ছা। 3টা বাহ। 59 সেকেন্ড 59 সেকেন্ড হবে না। ওয়াও। তারপরে যেটা বলা হচ্ছে বা যেটা লেখা আছে, যেমন ও যখন স্কুলে ভর্তি হয়, ও হয়তো দুষ্টামি করে কিছু নিয়ে গেল গোপনে, কিন্তু ও যে লেখা, যেমন সুই, সুতা, বোতাম, এগুলো নিতে হয়তো কলেজে। হ্যাঁ, তখন ক্লাস 6-এ পড়ে। তো ওর মা বললো, তুমি সুতা নিচ্ছ, বোতাম নিচ্ছ, সুই কোথায়, দেখো তো সুই লেখা আছে কিনা। নাই, না যাবে না, যেটা লেখা ওটা হবে না। ওরে বাপ, এরা মানে খুব- ভেরি মাচ বাই দ্য বুক। হ্যাঁ হ্যাঁ, ও নট অনলি শুধু বুকে না, যেমন ছোট ওদের ভাইদের বোনদেরকে, ওর তো সবার বড় বংশের আমাদের ফ্যামিলিতে। আচ্ছা,
ওই সব বড় আপনি তো ভাই। বংশের সবার বড়, না না, আমি বংশে মানে আমাদের ফ্যামিলিতে আমি 6 নাম্বার, বাট বিয়ের দিক থেকে আগে আর কি। বিয়ের দিক থেকে তিন আগে। ভাইয়ের এই যে আগে ওই দিক থেকে অ্যাডভান্স আর কি। যেমন ও বিয়ে করবো ছোট ভাই বড় ভাইয়ের আগে, এটা স্বাভাবিক। তো আমি আমার 3 ভাই ইয়ো, ইয়ো। না, আমার নিজস্ব পছন্দ আছে যেহেতু ও অসুবিধা মাই গড, যাই হোক, এখন এসব কথা না বলি। আমরা খুব ফ্রেন্ডলি চলি এখানে, এবং আমি আমার ছেলেদেরকে কখনো মিনিমাম গ্যাপে রাখি না। ওদের যে কোনো কথা আমি শোনার জন্য সবসময় প্রস্তুত থাকি, হোক ভালো হোক খারাপ। তো বড় ছেলে আসলে ও ঠান্ডা নিরীহ টাইপের লোক, সিস্টেম মেনে চলে। আর মারামারি ঝগড়াঝাটি চিল্লাচিল্লি না, ফাটাফাটি, ওগুলা ও রাগ করলে যখন বোঝা যায় অন্যরকম, ও রাগ ডিফারেন্ট, সে ঘুমিয়ে পড়ে ও রাগ হলে সে চুপচাপ, কারোর সাথে কোনো কথা বলবে না, থাকে, হইচই করে ঠান্ডা। না। হয়তো মার সাথে একটু করলো বা কিছু একটা ছুঁড়ে ফেলে দিল, বা বাবা নিজেও ঢুকে গেল, আর কিছু না। কোল্ড ওয়ারের মধ্যে চলে। ডিসিপ্লিন, হ্যাঁ, খুব discipline। আরো হচ্ছে একদম যা করবার সামনে আমি সামনে। ওইটাই, আমি যেটা চাই ওইটাই। দুইজনের মধ্যে, দুই ছেলের মধ্যে আপনি কোনজন? রুদ্র? ও তো আমার ডিটো। এটাই, একজন হয় মায়ের মতন, একজন হয় বাবার মতন। না, মায়ের মতো কেউ হয় না আসলে। আচ্ছা। কারণ এদের যে রাগ, এরা ওর মা জীবনে দেখে না। ওদের রাগ প্রচন্ড, মানে আমাদের আসিফ আকবরের কাছ থেকে পাওয়া। না না, আমি উত্তর তো দিকের আমি সূত্রে। তো আরেকজন থেকে বেশি। আমার বংশানুক্রমে জেনেটিক্যালি জেনেটিক্যালি এটা আছে, হ্যাঁ। তারপর ফ্যামিলিতে ভয়ঙ্কর রাগ। ভয়ঙ্কর না। ওরে বাপ রে। কারণ আমার বাবা মা দুজন আগে ছিলেন। মাও আগে ছিলেন? হ্যাঁ, ওরে বাপ রে। আরেক ডিগ্রি উপরে। এরকম বাবা রাগ করে এরকম ধরে একটা রাগের একটা এক্সাম্পল মনে করেন সকাল 7টায় বিবিসি নিউজ আব্বা শুনতেন, হ্যাঁ, অথবা সন্ধ্যা 7টায়। তো আমার বাইরে তো সব বাইরে চলে, কেউ ক্যারাটে চলে গেছে, কেউ ইউনিভার্সিটি পড়তেছে, আমি আছি নিচে, বা হয়তো ওরা নাই, ওরা স্টুডিও ছিল, আমি একটু ডিস্টার্ব ছিলাম। তো আব্বা আমার রেডিও ধরতে বলতো শুনতে। দেখা যাচ্ছে আমি রেডিও টিউন করার সময় একটু লেট হয়ে গেছে, আব্বা ধুম মোরা সহ কিক আমাকে আর কি। আব্বা খুব প্রচন্ড কুইক ক্রিয়েট করতো, এবং খুব কুইক উনি ফেরত নিয়ে যেত। ওকে। এরকম কোন লাভের কথা মনে পড়ে, পার্টিকুলার কোনো কিছু এরকম পিটাইছে আপনারে বা অ্যাভেলেবেল ছিল আমার। ঝাড়ছে, তারপরে আবার আদর করার কোন একটা আমার অন্য বাবার technique? 3টা ক্রাইটেরিয়া ছিল। ফার্স্ট অফ অল, চিকিৎসা। প্রত্যেক সন্তানের সুচিকিৎসা কনফার্ম করতে হবে। আচ্ছা, তারপর এডুকেশন অ্যান্ড বিনোদন, এটা Okay. হচ্ছে ফাইন। আব্বা কখনো পড়ার জন্য বলতেন না, ওনার একটাই প্রবলেম ছিল, ইংরেজিতে ভুল কিছু করলে ক্ষেপ্তে নেই। মানে ইংরেজিটা পড়তে পড়তে আমাদের একটু মুশকিল হতো। আব্বা সবসময় আসে কিছু না ইংরেজি ধরতো, কারণ উনি আচ্ছা। আমার মতে ম্যাথমেটিক্স দুর্বল ছিলেন। Science এ এই জন্য দুর্বল। math নিয়ে খুব বেশি না, ঘাড়ে দেন না। কখনোই করে নাই। আমি শুধু টেন্স দেবো, টেন্স পড়তে পড়তে জীবন শেষ। আরেক সর্বনাশ, ইংরেজি টেন্স ফর পাস্ট পারফেক্ট টেন্স, বল পাস্ট পারফেক্ট টেন্সের একটা উদাহরণ দে। মুশকিল না আর কি। তো যাই হোক, আব্বা আসলে ওরকম ভাবে থাকতেন, আম্মাই কন্ট্রোল করতেন ফ্যামিলি। আব্বা তো অ্যাডভোকেট মানুষ ছিলেন, আর মানুষের জন্য কাজ করতেন, সারাদিন বাইরে বাইরে থাকতেন, রাতে নিজে লিখতেন। ডাক্তার আর লয়ার এনাদের লাইফ কিছু না, না। আমার বাবার ব্যাপারটা ছিল ডিফারেন্ট। উনি বাংলা খুব দুর্বল ছিলেন, যে কারণে নথিপত্রগুলো ওনাকে লিখতে হতো, যেটা মুহুরির বা ওনার ওনারা ম্যানেজারের কাজ অ্যাসিস্ট্যান্ট ছিল। যারা লিখতো, হ্যাঁ। তো আব্বা নিজেই লিখতেন, যে কারণে ওনাকে ডাবল কাজ করতে হতো। একে Right. কোর্ট ফেস করো, তারপর আবার নথি লিখো। নথি লেখা রাত্রেবেলা। চারটিখানি ব্যাপার না। Absolutely, absolutely. তো যেহেতু ইংরেজিতে লিখতে হতো, আব্বা বাংলা দুর্বল, যে কারণে ইংরেজিতে, হ্যাঁ। আর কোর্টও তখন দিতে হতো, সাবমিশনও ছিল ইংরেজিতে সে সময়, এখন নয় বাংলা অ্যাকসেপ্টেড। আচ্ছা, আমাদের সাথে আমাদের একজন বন্ধু আছেন ফোনে, দেখি কে আছেন। স্বাগত আপনাকে সকাল বেলা রোদ্দুরে। কে বলছিলেন? জি, আমার নাম শামীম শাহেদ, আমি আসিফ ভাইয়ের ফ্যান। ওরে বাপ রে বাপ, ওরে বাপ রে বাপ, আমাদের বাংলা ভিশনের হেড অফ প্রোগ্রাম। হেড অফ প্রোগ্রাম শামীম শাহেদ। Yes. আমি কিন্তু আসলে ফ্যান হিসেবে ফোন দিয়েছি। আমার আসিফ ভাইয়ের কাছে একটা প্রশ্ন আছে। ধরেন আসিফ ভাই যেরকম ভাবে আজকে দেখালেন যে ওনার উনি প্রচন্ড রাগী একজন বাবা। আসিফ ভাইয়ের বাবা আলী আকবর সাহেব, উনিও রাগী ছিলেন, এবং ওনার সন্তান তাদেরও বেশ ভালোই, প্রত্যেকে দেখছি জেদি। তো এটা পজিটিভ, কিন্তু আপনাদের অনুষ্ঠান দেখে তো আমাদের অন্য বাবারাও কিন্তু এখন থেকে রাগী হওয়ার চেষ্টাটাই করবে বলে মনে হচ্ছে। এখন আপনি আমার প্রশ্ন যে আপনি সন্তানদের কাছে বাবা হিসেবে কিরকম নাম্বার পাবেন, আপনার বাবা আপনার কাছে কিরকম নাম্বার পাবে, এইটা একটু বলবেন। আর দ্বিতীয়, যে আপনার একটা গান আছে, এখনো আছে সেই চশমা ঘড়ি, আছে জামা জুতো ব্যাগ, স্মৃতিগুলো তারই। তো এই গানটা আপনি চান্স পেলে একটু শোনাবেন আর কি। আচ্ছা, থ্যাংক ইউ। জি, থ্যাংক ইউ সো মাচ আমার হয়ে দুটো প্রশ্ন করে দেওয়ার জন্য। খুব ভালো দুটো প্রশ্ন। ওকে, নাও মার্কেটিং দিক থেকে আমি বলবো যে আমার যে লাইফস্টাইল, 1 থেকে 10 যদি করেন। না, আমার যে লাইফস্টাইল, সেক্ষেত্রে আমার ছেলেরা আসলে আমাকে অ্যালাউ করে, এখানে টলারেট করে। টলারেট করে। কারণ আমি সামটাইমস আমি রাত্রেবেলা, সামটাইমস ম্যাক্সিমাম আমি রাতে ঘুমাই না। আজকে প্রায় 35-36 বছর রাতে ঘুমানো আমার সময় নষ্ট মনে হয়।
আর ওরা তাহলে যখন- কখন ঘুমান? আমি ঘুমাই, আমার ইনস্টলমেন্টে আমি 8 ঘন্টা ঘুমাই বিভিন্ন কিস্তিতে। আচ্ছা, কিস্তিতে? হ্যাঁ। এই সকালবেলা 2 ঘন্টা, না, দুপুরবেলা না, 1 ঘন্টা, প্রথমত 5 ঘন্টা 6 ঘন্টা চালান থাকবে, তারপরে ডাইরেক্ট একটা চালাতে থাকবে। ইনস্টলমেন্ট, তারপরে ইনস্টলমেন্ট চলতে ইনস্টলমেন্ট থাকে। করে। হ্যাঁ, তা আমি আলটিমেটলি 8 ঘন্টা ঘুমাই যে কোনো ভাবে, কিন্তু ওদের ব্যাপার হলো যে আমি এদেরকে বিকেল 4টা পর্যন্ত আমি থাকি এদের সাথে, আমি কখনো বিকেল আগে ঘর থেকে বেরো না। রাইট। আমি একবার বাসা ঢুকে একবার বেরোই, তো তাদের সাথে সারাদিন থাকি, বা ওদেরও কাজ কিন্তু থেকে ওরা তো স্কুলে থাকে। যখন থাকে আর কি। আচ্ছা, বাসায় যখন থাকে। আর ইনফ্যাক্ট ওরা যখন থাকে না, তখন আমি আবার আমার ওয়াইফকে আমি আমার ওয়াইফের টাইম দিই বেশি, তাই মনে হয় আমি মিতুরে টাইম দিলে ওদের সাথে থাকা হবে। অ্যাবসলিউটলি। আর ওদেরও কাজ আছে, ওরা এখন বড় হচ্ছে, ওদের সার্কেল বাড়লো, ওদের বিভিন্ন ফ্রেন্ড, অমুক যাই তমুক যাই চল, এখনো বাসা থাকার টাইম নেই। বাট আমরা পারস্পরিক ভাবে কানেক্টেড থাকি, ফিল করি। যেমন আমি বৃষ্টি হলেও মিস করে আমাকে, বাবা কই, তা আমিও বৃষ্টি হলে কি করেন মানে আপনারা? যখন একটু ওয়েদার খারাপ থাকে হ্যাঁ। তখন ও আমার নিয়ে খুব ভাবে, তা আমিও আচ্ছা। যখন ওয়েদার খারাপ তখন মনে হয় আরে ওর কোথায় আছে এখন। ওরে আল্লাহ, তো বন্ডিং এর দিক থেকে Very romantic connection. মার্কেটিং এর দিক থেকে আমার ছেলেরা আমার চেয়ে অনেক বেশি দায়িত্বশীল, আর আমি একটু উশৃঙ্খল। ইনফ্যাক্ট আর নতুন ভাবে শৃঙ্খলিত হওয়ার কোনো কারণও খুঁজে পাচ্ছি না আমি। আচ্ছা, যেটা প্রশ্ন ছিল যে আপনার বাবাকে আপনি কত নাম্বার দিবেন 1 to 10 স্কেলে? আমি তো 10 দেবো, এই কারণে উনি, আমরা তো 2 ছেলে, আমার বাবা ছিল 7 বাচ্চা, উনি সারাটা জীবন আমাদেরকেই তো পালার জন্য কষ্ট করেছেন, তাই না? তো আমরা আসলে ওনার জন্য কিছু করতে পারিনি, কারণ উনি যখন প্যারালাইজড হন তখন আমরা মাত্র এস্টাবলিশ হচ্ছি, সংগ্রাম চলছে তখন। মানে সবাই, মেজো ভাই, বড় ভাই, সবাই আস্তে আস্তে জবে ঢুকছে, আমিও 2001 সালে আসিফ হলাম। ঠিক আমরা আব্বাকে যখন সময় মতো পেলাম তখন তিনি প্যারালাইজড হয়ে গেছিলেন। তো সে কারণে মনে করি যে গিলটি ফিলিং থেকে আমরা আসলে বাবাকে কিছুই করতে পারিনি, এই কারণে বাবার মার্কটাই 10-এ 10ই, 10-এ 11 দেওয়া যেতে পারে, 100 দেওয়া যেতে পারে। উনি একজন আজীবন সংগ্রামী একজন মানুষ ছিলেন, এবং আমার মনে হয় পরে না আমরা বাবার সাথে কখনো খাওয়া দাওয়া করতে পেরেছি কখনো একই টেবিলে, কারণ উনি সবসময় ওনার মানুষের সাথে মানুষজন নিয়ে খেতেন। এই যে দেখা গেছে একটা লোক খাচ্ছে না, খাওয়া নাই ওর, বা ওনার ক্লায়েন্ট আসছে, ওর খাবার দাবার ব্যবস্থা উনি ওদের সাথে খেয়ে ফেলতেন। কাইন্ড হার্টেড মানুষ ছিলেন, অনেক লায়ন হার্টেড। তো এরকম রাগ লাগতো না যে বাবা সারাক্ষণ না, বাবা দূরে থাকলে আমরা খুশি হতাম, কারণ উনি থাকলে বিভিন্ন ক্লু দ্বারা থাকলে পাস্ট টেন্স জিজ্ঞেস করবে, পারফেক্ট টেন্স জিজ্ঞেস করবে, তাতে দূরে থাকা ভালো। হ্যাঁ, এটা একটা মানে মনে করেন সামনে থাকার চাইতে না থাকাটাই ভালো ছিল তখন। আব্বাস বাবা মারা গেলেন কবে? 2006-এ। 6-এ। তো তাহলে তো বাবা আপনার দেখে যেতে পেরেছেন আপনার সাফল্য, আপনার। না, এটাই তো সমস্যা। উনি কি বুঝতে পারছিলেন কিনা যে আমি কিছু একটা। আচ্ছা, তখন কি ওনার সেন্সও কাজ করছিল না? এখন stroke-এর পরে? একজন, হ্যাঁ, কিভাবে আপনি না, অনেক সময় স্ট্রোক করলে আপনার হাত পা প্যারালাইজ হয়ে যায়, কিন্তু হ্যাঁ। ও কথাবার্তা বলতে পারে, বাট বুঝতে উনি পারে। তো কোনো এক্সপ্রেশনটা বুঝতে না পারে, এটা বুঝতাম, আমাদেরকে দেখলে উনি খুব খুশি হতেন, কারণ আমরা সবাই মোটামুটি আচ্ছা। সব ভাই বোন হাইলি এডুকেটেড, ভালো ওয়েল এডুকেটেড, আমরা সমস্যা নেই। যেটা আমাদের ফ্যামিলির ডিমান্ড ছিল, আমি ক্রিকেটটা খেললাম না একটা রিজনে। ক্রিকেট খেললে আমার এসএসসি পরীক্ষা গ্যাপ হতো, এইচএসসি দিতে হতো না, কারণ তখন উইন্টারে খেলা হতো মার্চ এপ্রিলে। আমাকে বলো বাবা তোমার পড়াশোনার দরকার নেই, আমাকে সার্টিফিকেট দিতে হবে, কারণ আমি তোমাকে এক ক্লাসে 2 বার দিতে চাই না, তোমাকে স্টুডেন্ট থাকতে হবে রেগুলার। তো স্বাভাবিকভাবে স্কুলে এসএসসি পরীক্ষা ড্রপ দেয় নাই, আমার সাথে যারা ড্রপ দেয় তারা ন্যাশনাল টিমে খেলছে, এবং ওদের এডুকেশনটা আগায় নাই, যদি ইংরেজিতে কথা বলে। কিন্তু আমার এডুকেশন ব্যাকগ্রাউন্ড ভালো, আমি শেষ করে আসছি কোর্স। আমার বাবা মার ড্রিম ছিল এটাই, ইনফ্যাক্ট আর কি, আর কিছু না। বাবা নিশ্চয়ই আজকে দেখছেন উপরে থেকে, সবসময় বাবারা যারা চলে গেছেন নেপথ্যের নায়ক সবসময়। সন্তানদের সবসময় দেখেন, এটা নিয়ম। বাবা দেখছেন, আপনি যদি বাবাকে কিছু বলতে চান, আপনার কোনো যা বলতে চেয়েছিলেন বা যেটা মনের ভেতর আছে, যে বাবাকে যদি ওরা, যে বাবাকে আমার এই কথাটা বলা হলো না, বা বাবা কোনোদিন জানলো না যে হোয়াট হি ইজ টু মি। না, কিছু বলার নাই। ঠিক আছে, এই পর্যায়ে আমরা একটা ছোট্ট ব্রেক নিই, তারপরে আবার ফিরে এসে আড্ডা ঢুকবো। আসছে আমরা আবার আসিফ আকবর এবং রুদ্র, এদের দুজনকে নিয়ে আমাদের সকালবেলার রুদ্রে। আপনারা দেখছেন সরাসরি আড্ডার অনুষ্ঠান সকালবেলার রোদ্দুর। कुछ
উৎসব আনন্দ ও পরিপূর্ণতায় রাঙাপুরি অ্যাক্টিভ গোল্ড মেহেদি। উৎসবে আনন্দে পরিপূর্ণতায় বাংলাদেশের ঘরে ঘরে রাঙ্গাপুরি অ্যাক্টিভ গোল্ড মেহেন্দি। উৎসব আনন্দ ও পরিপূর্ণতায় রাঙাপুরি অ্যাক্টিভ গোল্ড মেহেদি। উৎসবের দিনগুলি হয়ে উঠুক আরো রঙিন, তাই উৎসবে আনন্দে পরিপূর্ণতায় বাংলাদেশের ঘরে ঘরে রাঙ্গাপুরি অ্যাক্টিভ গোল্ড মেহেন্দি। রাঙাপুরি অ্যাক্টিভ গোল্ড মেহেদি। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে বাংলা ভিশনের 7 দিন ব্যাপী বর্ণাঢ্য ঈদ আয়োজন। বিশেষ নাটক বাইসাইকেল ভালো আড্ডার অনুষ্ঠান সকালবেলা রোদ্দুর। আজ বিশ্ব বাবা দিবস। পৃথিবীর সকল বাবাকে বাংলা ভিশনের তরফ থেকে অনেক অনেক অভিনন্দন, অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক ভালোবাসা। আজকে বাবা দিবসে আমাদের সাথে আছেন একজন বাবা এবং সাথে আছেন তার পুত্র, এবং সেই বাবা হচ্ছেন বিখ্যাত বাবা আসিফ বাবা এবং আছেন তার পুত্র রুদ্র। রুদ্র, আমরা বাবাকে নিয়ে অনেক কথা বলছিলাম, বাবা একটু আগে তার বাবার কথা বলছিল। সো তোমার কি মনে হয় যে বাবা আসলে কেমন হওয়া উচিত? বাবা আসলে এমন হওয়া উচিত যে তার ছেলের জন্য, মানে তার ছেলে যেটা চায় সেটা যেন সবসময় দিতে পারে, যেটা আমার বাবা আমাকে সবসময় দেয়। কিন্তু সেটা দেয়া কি সবসময় ঠিক? যে অনেক সময় তো বাচ্চারা যে সবসময় ঠিক জিনিসই চাইবে তার তো কোনো গ্যারান্টি নেই। এখন চাওয়ার উপর ডিপেন্ড করে অ্যাঙ্গেল, এটা আসলে যে কি চায় Okay, না। আচ্ছা ঠিক আছে, যা চায় সেটা দেওয়া উচিত, নাম্বার 1। নাম্বার 2, তারপর হচ্ছে এগুলো আঙ্কেল মানে ওইভাবে কিভাবে বলবো। আচ্ছা, বাবাকে কখনো কখনো হয় যে আচ্ছা যন্ত্রণা দেয়, এই আমার জন্য এক গ্লাস পানি নে, এই লাইটটা অফ কর, এই টিভিটা বন্ধ কর, এই ফ্যানটা কেন চালা রাখছিস? না না, আমার বাবা সবসময় নিজের কাজ নিজেই করে। নিজেরটা নিজেই করে? তোমাকে কখনো বলে না এই আমাকে পানি এনে দে, আমার ওষুধটা দে? কখনো বলো না। তাই নাকি? এত ভালো বাবা? প্লিজ একটা কিছু খারাপ বলো রুদ্র, এইটা হইতে পারে না। আসিফ একবার এত ভালো, এটা আমাকে বললো না। আচ্ছা, কখনো বাবা হিমিসে ধুমসে পিটাইছে কোনো একদিন? আমি এখন পর্যন্ত এই গত 17 বছরে কখনো বাবার কাছে মার খাইনি। সিরিয়াসলি? কি বলো? হ্যাঁ, সত্যি। বাবা পিটায় নেই, এটা হইতে পারে? সত্যি। তাও আবার আসিফ আকবর, সবচেয়ে মেজাজি লোকটা, সবচেয়ে খারাপ মানুষটা। ও মাই গড। আর আর বাবার সাথে খেলতে যাও মাঠে কখনো? না, বাবার সাথে খেলা হয়েছে কখনো? সময় পাই না এরকম আসলে। আচ্ছা, তো নিজে বন্ধুদের সাথে হ্যাঁ, বেশি? বন্ধুদের সাথে বেশি খেলা হয়। কখনো মনে হয়েছে যে আচ্ছা বাবা এত বড় গায়ক, আমিও গান গাবো? ছোটবেলায় আঙ্কেল অনেক মনে হতো, বাট এখন আর ওরকম ইয়ে নেই। এখন ওদিকে যাওয়ার কোনো না না, ইচ্ছা নেই। ইচ্ছাই নেই, যে বা মিডিয়া তো কোনো কিছু করা, কাজ করার সেটারও কোনো ইচ্ছা নেই? না আঙ্কেল, ইচ্ছা নেই। আচ্ছা, বাবাকে সবাই যে যে এত সম্মান করে, এত ভালোবাসে, চারিদিকে গেলেই বাবাকে সব ধরে, এই ব্যাপারটা কেমন লাগে যে বাবাকে সবাই এত ভালোবাসে? আরে আমার বাবাকে, হ্যাঁ মানে ঘরে তো আমার বাবা, বাইরে শিল্পী আসিফ অনেক বড়, কিন্তু কি মনে হয় এটা যে আসলে? অনেক ভালো লাগে আঙ্কেল যখন দেখি যে সবাই অনেক নর্মালি যেটা হয় যে সন্তানরা মানে বাবা মা যদি বড় আর্টিস্ট হয় তাকে বেল দেয় না আর কি, আর কি তা আমার বাবা, আবার আসিফ এগুলি কি? না না আঙ্কেল, তেমন কিছু না। তাই তোমাকে সব ভালো লাগে? জি আঙ্কেল, অবশ্যই। এন্ড লাইক তোমার ফ্রেন্ডরা কি তোমাকে অন্য চোখে দেখে যে আরে এটা আসিফের ছেলে? না না, কখনো না। আলাদা অ্যাডভান্টেজ? তাহলে কি লাভ হলো আসিফের ছেলে হয়ে? অ্যাডভান্টেজ যদি নাই পাওয়া গেল। গ্রেট। আসিফ ভাই, রুদ্রর কোন দিকটা আপনার খারাপ লাগে? আমরা এতক্ষণ ভালোটা বললাম, ওর মনে হয় যে আচ্ছা এই সাইডটা এরকম হলে আরেকটু ভালো হতো, বা যেটা আপনি ওর উপদেশ যে তোমার এই জিনিসগুলো ঠিক করো, ইনশাল্লাহ তুমি আরো ভালো করবে। না, ওটাও ঠিক করে নেবে। আমি ওরকম, বাট তারপরে যদি কোনো একটা অ্যাডভাইস থাকে যে না আচ্ছা এই জিনিসগুলি ওর মনে আমি শুধু চাই যে ওর মার সাথে একটু তাল মিলিয়ে চলুক, বা ঝামেলা শেষ, আর দরকার নেই। মানে ওই বাসায় শান্তি থাকলে আর ঝামেলা নেই। আমার বউ তো মা হয়ে গেছে, মা হওয়ার পরে এখন বড় বড় ছেলে মা, বাসায় 3টা পুরুষ 3টে জঙ্গলি, তাহলে কেমন লাগে? এটা মুশকিল না? বেচারি, she has a nightmare. ওর কথা তো কেউ শুনতেছে না, তো ও তো ওই দরজা ধরে ঘুরতে, এমন অবস্থা বেগিং ডোর টু ডোর, এই টাইপের আর কি। এর এটা করো না, এটা করো, আমরা ঠিক আছে, আবার তুমি এখন যাও, আমি করে নিব। হ্যাঁ
এই যে এখন ও অ্যাটিটিউডে সে তো কতক্ষণ সহ্য করবে, এমন ওদিন আর গেছে বেচারি। আমাদের অত্যাচারে সে রান্নাবাড়ি কানছে। ইয়া খোদা। আমাদের আরেকজন বন্ধু আছে ফোন লাইনে দেখি। স্বাগত আপনাকে সকালবেলা রোদ্দুরে, কে বলছিলেন কোথেকে? আসসালামু আলাইকুম। আসসালামু আমি আলাইকুম ভাই। নাজমুল ইসলাম পরশ, ফরিদপুর থেকে বলছিলাম। জি ভাই বলেন, আসিফ ভাই আছেন? ওয়ালাইকুম সালাম। যে আমি আসিফ ভাইয়ের একজন ফ্যান অবশ্যই। তো আমি বাংলাদেশকে অ্যাকচুয়ালি প্রথমে ধন্যবাদ জানাবো যে আসলে এরকম একজন ব্যক্তি এবং তার পুত্রকে আমন্ত্রণ জানানোর জন্য। সেই সাথে আমি আরো একটা বিষয় জানাতে চাচ্ছি, সেটা হচ্ছে আমার বাবা, তিনি আমাদেরকে মোটেও ব্যক্তি স্বাধীনতা দিতে চান না। তিনি এই অতীতের বিভিন্ন কথাবার্তা বলে যে এটা হবে, এটা করলে এটা হবে, এখান থেকে এটা হতে পারে, ওখানে যাওয়া যাবে না, এটা করলে এই সম্ভাবনা থেকে, তোমার দাদা এটা করছিল, এটা করছিল। এভাবে তো আমার আব্বা মাও যদি অনুষ্ঠানটা দেখছে, এই জন্য আমি বলছি যে তাদেরকে একটু বলা হোক যে পজিটিভ বিষয়গুলোকে যেন তারা তাদের সন্তানকে একটু বলার জন্য, মানে স্বাধীনতা দেওয়ার ব্যাপারে একটু ভাবে আর কি। গ্রেট, খুব ভালো। আপনার কথাটা ভালো লাগলো। অবশ্য বাবা মা যে কারণে বলে সেটা তো আপনিও বোঝেন যে কেন বলে। অনেক ধন্যবাদ আপনাকে ফোন করার জন্য। আসিফ ভাই, একজন বাবা হিসাবে আপনার কাছ থেকে এই বিষয়ে পরামর্শ চাই। আচ্ছা, আমার কথাগুলো একটু কাটা কাটা তো ওরাও পছন্দ করে শুনতে বা বলতে, ওরাও এভাবে বলে। আমি বলছি বাবা দেখো, এখন আর আমার নতুন ভাবে বাবা হওয়া সম্ভব না, তোমার উপর ইনভেস্ট হয়ে গেছে, সুতরাং নতুন ভাবে আর কিছু করা যাবে না। তো যেহেতু তুমি তোমার উপর ইনভেস্ট হয়ে গেছে, তুমি নিজে লক্ষ্য রাখো, বাস। এই যে ওনার বাবা ওনাকে রেস্ট্রিক্ট করে যাচ্ছে, এখানে যে না আমার দাদা এটা করেছে, আমার বাবা এটা করেছে, তোমরা এইভাবে চলো, এইভাবে চলো, এটা এখানে যাবা না, এখানে গেলে এটা হবে, সেটা হবে। এটা আপনার পরামর্শ আমরা কি? হচ্ছে কি, আমরা সবাই তো সবকিছু ফ্রি হবে না। এখন আমার ছেলেরা আমাকে দেখছে যেভাবে, একটা বড় অ্যাঙ্গেলে দেখেছে, মানে যে বাবা বাংলাদেশে বাবাকে বাংলাদেশে অনেক লেভেল শিল্পী, সাংবাদিক, সব দিক থেকেই বাবার একটা গ্রহণযোগ্যতা আছে, আমাকে মানুষ জানে বা পছন্দ করে। তো সেই হিসেবে ওরা দেখছে একটু ওয়াইড অ্যাঙ্গেল থেকে আমাকে পেয়েছে, যে বাবা কি কিছু, বাবাকে ফোন দিলে বাবার পুলিশ বন্ধু দ্বারা থাকে, বাবার আর্মি বন্ধু দ্বারা থাকে, বা বাবা ফয়েজলে কনসার্ট করে, ফোন দিলে ওখানকার ফয়েজলে ওয়েট করে আমার ছেলেরা কখন আসবে, ছোট স্যার বড় স্যার বলে এদেরকে, এরা যখন ঘুরতে যায়। তো এরা আসলে এদের চাহিদাটুকু আমি এরা যখন খেলতে চায়, হট হুইলস কি নাম গাড়িটার নাম, হট হুইলস তখন মাত্র বেরিয়েছে, আমি আমেরিকাতে নিয়ে আসছি। এরা পৃথিবীতে যা যায়, ওর ফোন আইফোন দুইটা, একটা 5 একটা 6। আমি শুধু দিয়ে বলছি যে তুমি তোমার ছেলেকেও চেষ্টা করবা, আমি তোমাকে যে ট্রিটমেন্টটা দিচ্ছি এই ট্রিটমেন্টটা তোমার ছেলে যেন পায়, এভাবে নিজেকে তৈরি করো, বাস। আমার কোনো সাজেশন নেই এখানে। ফাইন। আমাদের কুমিল্লা থেকে একটা ফোন আছে, Okay. আমাদের আরেক বন্ধু ফোন করছে কুমিল্লা থেকে। স্বাগত আপনাকে সকালবেলা রোদ্দুরে, কে বলছিলেন? আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাইয়া। আসসালামু আলাইকুম আসিফ ভাই। ওয়ালাইকুম আসসালাম। রুদ্রকে, হ্যাঁ, আজকে বাবা দিবস, একজন সম্মানীয় একজন বাবা এখানে উপস্থিত, সন্তান সহ। তো আমার প্রশ্ন রনের কাছে, রুদ্রর কাছে। রুদ্রের কাছে। রুদ্র, রুদ্রকে একটু প্রশ্ন করব যে রুদ্র, আপনার বাবা আপনাকে বা আপনাদেরকে নিয়ে যে বর্তমান অবস্থা আছে, আপনার ইচ্ছেটা আমি শুনছিলাম যে আপনি ব্যবসায়িক হতে চান। তো আপনার বাবাকে নিয়ে কুমিল্লায় বা কোথায় সেটেল হতে চান? কুমিল্লার ফেভারিট না অন্য কোথাও একটু জানালে বুঝতে হবে। কুমিল্লায় সেটেল হতে চাই মানে বুঝলাম না। মানে তুমি ধরো তুমি যদি স্থায়ী বসত করতে চাও কোথাও, সেটা কোথায় করতে চাও? বিজনেস করলে কি ধরনের বিজনেস করতে চাও আর কি, বা ঢাকাতে করতে চাই অবভিয়াসলি। আর আমার এখনো ওরকম কোনো মানে প্ল্যান করিনি এভাবে যে কি করবো, জাস্ট ইচ্ছা আছে এখন। ইচ্ছা আছে যা করবে ঢাকাতে করবে। জি, যা করবো বাট ঢাকাতে। কুমিল্লাতে তো বাসা আছে। হ্যাঁ, কুমিল্লাতে তো সে কিন্তু অলরেডি জয়েন, আমার অফিস জয়েন, সে জব করতেছে আমার এখানে। ওয়াও, এক্সেলেন্ট, বাহ। এইটা নিয়ে আমরা কথা বলবো। আমাদের আরেকজন বন্ধু আছেন রাজবাড়ী থেকে, নাসির, তিনি ফোন করেছেন। নাসির ভাই, স্বাগত আপনাকে। আপনাদেরকে অনেক শুভেচ্ছা বাপি ভাই, বাবা দিবসের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আসলে মানে টেলিভিশনে আসিফ ভাই আর তার ছেলেকে প্রায় একই রকম লাগছে, বুঝতে পারছি না কে কার বাবা। এক্স্যাক্টলি, ভেরি ট্রু। হ্যাঁ, আচ্ছা, আসিফ ভাইয়ের কাছে অনেক প্রশ্ন হচ্ছে, সব বাবা মাই চাইতো ছেলে মেয়েকে গাইড করতে, কিন্তু দেখা যায় যে বাবা মা ছেলে মেয়েকে গাইড করার পরেও অনেক ছেলে মেয়ে মানে ঠিক লাইনে চলে যাচ্ছে। আবার অনেক বাবা মা সন্তানকে সেভাবে গাইড করছে না, কিন্তু ছেলে মেয়ে ঠিকই একা একা ভালো হচ্ছে। তো এই বিষয়ে আপনার কি বলার আছে, সেটা বলবেন। আর ছেলের কাছে প্রশ্ন হচ্ছে, বাবা তো অবশ্যই আপনাকে অনেক দিক নির্দেশনা দেয়, কিন্তু অনেক সময় দেখা যায় যে ছোটরাই প্যারেন্টসদেরকে অনেক সময় দিক নির্দেশনা দিয়ে থাকে। তো এমন কোন সময় কি আছে যখন তুমি তোমার বাবাকে দিক নির্দেশনা দিচ্ছ,
দিলেন সেই সময়গুলো কখন, কোন কথাগুলো তুমি বাবাকে শিখিয়ে দাও যে বাবা এটা হবে, এটা এটা করলে ভালো হবে। ধন্যবাদ, অনেক শুভকামনা। থ্যাংক ইউ। গ্রেট, দারুণ প্রশ্ন, ভেরি ভেরি গুড। ইয়েস, আসিফ ভাই প্রথমে আপনার কাছেই আসি। এটা হচ্ছে, আমি তো আগেই বলেছি যে দিক নির্দেশনার কিছু নেই। ওদেরকে আমি যেটা চাই, এরা সম্পূর্ণ স্বাধীনভাবে এদের মতামতটা প্রকাশ করুক এবং চলুক। আমি কখনোই তাদের কোনো কাজে আমি না করি না। আমি জানি এটা এই যে কাজটা করতে হয়, যদি ভুল করে ওই দায়িত্ব কিন্তু ওরই। যখন একজনকে দায়িত্ব দিয়ে দেওয়া হবে, তোমার কাজের দায়িত্ব তোমাকে নিতে হবে, তখন নিশ্চয়ই সাবধান থাকবে। ইটস এ পলিসি বা স্বাধীনতা বলতে পারেন, এবার যে যেভাবে নেয়। আমি নিয়েছি পলিসি হিসেবে যে আমার ছেলে বুঝুক কোনটা ভালো কোনটা খারাপ। যেমন আমি একজন গার্ডিয়ান আমাকে জিজ্ঞেস করছিল, আসিফ ভাই আমার বাচ্চারা তো নষ্ট হয়ে গেছে, আপনি কিছু, আমাকে এখন আপনার ছেলে আজকে ইয়াবা খাচ্ছে দীর্ঘদিন যাবত, আপনি টাকা দিচ্ছেন, সচিবের ছেলে আপনার ওনার স্বর্ণের চেন বিক্রি দিয়েছে ড্রাগ নেওয়ার জন্য। তো আমাকে বলতেছে, আমি শুনেন, আপনারা ওই বজ্রটনি ফসকা গেরো টাইট করে বাঁধেন কিন্তু গিট্টুটা থাকে লুজ। তো এখন আপনি যদি ছেলের সাথে সবসময় ফ্রেন্ডলি থাকতেন, দেখা যাচ্ছে একটা সময় দিতেন যদি ছেলেটাকে, ওটা শুইলেন, আড্ডা মারলেন, ওর গায়ে গায়ে আমরা যখন ধাক্কা দিয়ে কুস্তাকুস্তি করি, ও তো আমার ইনজুট করে ফেলছে দিকে গায়ে ড্রেপ দিয়ে। এই শরীরটা যদি আমার উপর আমাকে থাকে কিনা, তো আমরা একটু ফ্রেন্ডলি চলি এবং আমরা ওপেন ডিসকাশন করি। আমার মনে হয় বাবা আর ছেলে সম্পর্ক থাকা উচিত না, এটা থাকতে বাবা এবং ছেলে দুই বন্ধু। মেয়েদের ব্যাপারটা আলাদা, কিন্তু বাবা ছেলে ফ্রেন্ড হওয়া উচিত। আমরা যখনই বন্ধু হয়ে যাবো তখনই আর কোনো সমস্যা থাকবে না। অ্যাবসলিউটলি, অ্যাবসলিউটলি। আগেকার মতন ওই চললে না, না। ছেলে আগে কি লেখা, একমাত্র কোরআন শরীফের পানি ছাড়া বাকি সব পরিবর্তনশীল, ঝামেলা শেষ। আমি আমার ছেলেকে বুঝে নেবো কিভাবে, ও আমার বাবারে বুঝে নেবে, ব্যাস। Absolutely. আর কখনো মনে হয় না যে বাবা ঠিক আছে এই জিনিসগুলি কারেক্ট করে দেবে, কখনো বলো যে বাবা তুমি এটা করছো, এটা ঠিক না, এটা এভাবে করো, এটা এভাবে করো, এটা এভাবে করো, এরকম কোনো সাজেশন কখনো বাবাকে? কখনো দিনে এভাবে আচ্ছা, আজকে দাও, আজকে দাও, আজকে চান্স সবার সামনে আমরা ওপেনলি বলো যে বাবা তুমি এটা ঠিক করো, কোনো ফল্ট পাইনি যেটা কারেকশন দিব বা রুদ্র সাজেশন দিব। প্লিজ কিছু একটা বলো বাবা, তুমি এত ভালো বললে কেমনি হবে? নিশ্চয়ই বাবা তোমার বলতে খবরদার, যদি উল্টাপাল্টা বলিস বাসায় নিপ দেবো। না, এমন কিছু না। কখনো এমন বলো না। বড় উল্টা আমাকে কইতেছে যে বাবা কি প্রশ্ন হবে, কি প্রশ্ন বলো, তাই তো, তুমি যাইবা কথা কব, অসুবিধা নেই। এক্স্যাক্টলি, আজকে চান্স ছিল রুদ্র বাবার সম্পর্কে বলে দেওয়ার, ফাঁস করে দাও, সমস্ত গোপন কথা ফাঁস করে দাও বাবার, বাবা যে কত খারাপ লোকে জানুক। এমন কিছুই না আঙ্কেল, সত্যি। কাম অন রুদ্র, ডোন্ট টেল মি। আচ্ছা আসিফ ভাই, আমরা অনুষ্ঠানের প্রায় শেষ প্রান্তে। ধন্যবাদ রুদ্র, আজকে তুমি এসছো, তোমাকে প্রথমবারের মতন আমরা পেলাম, এবং লাইক বাবা ছেলের এইভাবে জীবনের প্রথমবারের মতো আসছে এখানে। হ্যাঁ, এক্স্যাক্টলি, এন্ড ইটস ভেরি সুইট এন্ড ভেরি ওয়ান্ডারফুল টু সি ইউ বোথ। এবং আপনার যে জিনিসটা আমাদের খুব ভালো লাগলো যে আপনার বক্তব্য হচ্ছে যে এই পৃথিবীতে তোমাকে একা থাকতে হবে, সুতরাং তুমি তোমার সমস্যার সাথে একা লড়াই করো। খুব বেশি আমি তোমার দিকে আমার নজর আছে, অবশ্যই খুব বেশি বিপদে পড়লে আমি দেয়ার, বাট তোমার যুদ্ধটা তুমি নিজে করো, নিজে শেখো। হ্যাঁ, সেলফ মেড ম্যান হতে হবে। অ্যাবসলিউটলি, অ্যাবসলিউটলি। আসিফ ভাই, অনুষ্ঠান শেষ করার আগে ছোট্ট একটা অনুরোধ, আমাদের বিভাগীয় প্রধান অনুরোধ করছিলেন স্বামী সাহেব বাবা গানটা করার জন্য। তো বাবা গানটা করার প্রেক্ষিতে একটু জানতে চাই, এটা কবে করলেন রেকর্ডিং? এটা 2008-9-এ। এটা হচ্ছে আমাদের ওই যে সিএমভির একটা প্রতিষ্ঠান আছে, ওর মালিক শাহেদ আলী পাপ্পু আব্বা মারা যাওয়ার পরে আমি একটু মানে ডিস্টার্ব হয়ে গেছিলাম। তো তখন আমি অন্য কোম্পানিতে, মানে ওটা নতুন কোম্পানি ছিল, রাইট, প্রডিউসার বলেন আসিফ ভাই বাবা নিয়ে একটা গান করা দরকার, ওনাকে উৎসর্গ করবো, করেন। তখন রাজেশ দা শুরু করলেন, প্রডিউসার লিখলেন, কিন্তু গানটা গাওয়ার সময় লিরিক প্রদীপ সাহা আর আচ্ছা আচ্ছা প্রদীপ সাহা লিখলেন, রাজেশ। হ্যাঁ, গানটা গাওয়ার সময় গানটা আমি গাইতে পারছিলাম না, মানে আমার খুব কান্না আসছিল, এবং আমি এই গানটা আর কখনো গাইনি, শুধু একবার চ্যানেলেতে ছিলাম, আজম ভাইয়ের স্মরণে গেলাম একবার, তখন কোনোভাবে আমি চলে আসছি গানটাকে, মানে কোনোভাবে বেরিয়ে আসছি। বুঝতে পেরেছি, বুঝতে এটা পেরেছি। খুবই বিপজ্জনক আমার জন্য। অ্যাবসলিউটলি, অ্যাবসলিউটলি, থ্যাংক ইউ সো মাচ। আমরা বিদায় নেব আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে, কিন্তু যদি আসিফ ভাই শেষ অনুরোধ, যদি গানটা, আমি জানি আপনার জন্য গাওয়াটা খুব কঠিন, খুব কঠিন, তারপরে যদি আমাদের সবার জন্য গান নকলটা বের করে দিলে, হ্যাঁ একটু বের করে, হ্যাঁ যদি একটু বের করে লিরিক্সটা নিই। আর দেখা হবে আপনাদের সাথে। সকল বাবাকে শুভেচ্ছা, সকল বাবার জন্য শুভকামনা, বাবাকে ভালোবাসি, বাবা তোমাকে ভালোবাসি, দেখা হবে। এখনো আছে সেই চশমা ঘড়ি, আছে জামা জুতো ব্যাগ, স্মৃতিগুলো তারি,
টেবিলে সাজানো বই আছে তেমনি, হেলানো চেয়ার আছে, নেই শুধু তিনি। চোখে আসে জল, করে টলমল, যখনই ভাবি বাবা নেই। বাবা নেই, বাবা নেই, মানতে পারি না কিছুতেই। বাবা নেই, বাবা নেই, মানতে পারি না কিছুতেই।